বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে খবর অনেক রয়েছে। একটু আগেই খবর পাওয়া গেছে আমাদের প্রাক্তন ক্রিকেটার গায়কোয়াড় ৭১ বছর বয়সে মারা গেছেন। আমি যখন ভিডিও করছি এখন হচ্ছে রাত্রি 12টা। খবর অনেকগুলি আছে। পশ্চিমবাংলার সচিব পর্যায়ে বদলি হয়েছে এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সচিব হয়ে ফের এলেন পিবি সেলিম। কদিন আগেই বদলি হয়ে এসেছিলেন গোলাম আলী আনসারি, তাকে সরিয়ে দিয়ে আবার পিবি সেলিমকে নিয়ে আসা হলো। যাই হোক, আমরা অভিনন্দন জানাচ্ছি। পিবি সেলিমের হাত ধরে রাজ্যের সংখ্যালঘু উন্নয়নের ত্বরান্বিত হবে এই আশা প্রত্যাশা রাখছি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চিন্তাভাবনা করে আমলাদের নিয়োগ করে, আমলাদেরকে বিভিন্ন কাজ দেন, সেভাবে হয়তো কাজ করেন না নরেন্দ্র মোদী। দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে জিএসটি হচ্ছে গব্বর সিং ট্যাক্স। এই গব্বর সিং ট্যাক্সের চাপে আমাদের দেশের সাধারণ নাগরিকরা দিশেহারা হয়ে উঠেছে। কেন দিশেহারা তার ব্যাখ্যাও অনেকগুলো রাহুল গান্ধী প্রায় কথাটা বলেন, কিন্তু বিগত 5 বছর ধরেই দেখা যাচ্ছে সেভাবে রাহুলের কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। জিএসটি লাগু রয়েছে তো লাগু রয়েছে, বরং জিএসটি বাড়ছে। যেমন ধরুন এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, মানে এলআইসি যারা করেন, আমরা যারা এলআইসি করি, জীবন বীমা করি, অর্থাৎ আমাদের মৃত্যুর পর হঠাৎ যদি আমরা মারা যাই তাহলে আমাদের পরিবার যাতে জলে ভেসে না যায় তার জন্য একটা বীমা করে থাকে। বীমা করা হয়, গাড়ির বীমা করা হয়, বাড়ির বীমা করা হয়, স্বাস্থ্যের বীমা করা হয়, মেডিক্লেম। কিন্তু দুঃখের হলেও সত্য, সাধারণ নাগরিকদের উপরে এই বীমার উপরেও 18% জিএসটি দিতে হয়, যেটা অন্যান্য সভ্য দেশে বা অন্যান্য প্রগতিশীল দেশে নেই বললেই চলে। অন্তত স্বাস্থ্যক্ষেত্রে জিএসটি দিতে হবে এই মানসিকতাটাই অন্যান্য দেশগুলোতে নেই। কিন্তু আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার সবসময় চেষ্টা করে থাকেন কিভাবে জনগণের পকেট কেটে টাকা আনা যাবে। একই রকমভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি যে দেখবেন যে দীর্ঘদিন ধরে, বেশ কয়েক বছর ধরে ব্যাংকে যদি টাকা না থাকে, অর্থাৎ আমার যদি ব্যাংকের অ্যাকাউন্টে আছে, সেই অ্যাকাউন্টে যদি টাকা কমে যায় তাহলে আমার ফাইন হচ্ছে। মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। তো মিনিমাম ব্যালেন্স যদি না রাখি, হয় টাকাটা বাজেয়াপ্ত করে নেবে, না হলে ফাইনের পর ফাইন করতেই থাকবে। মিনিমাম বাজেটটা কি, মিনিমাম ব্যালেন্সটা কি? যদি গ্রামের দিকে সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে মিনিমাম 500 টাকা রাখতে হবে। শহরের দিকে অর্থাৎ সেমি শহরের আরবান এলাকা হলে তাহলে 1000 টাকা রাখতে হবে। আর যদি মেট্রো সিটি হয় অর্থাৎ কলকাতার মতো শহরে 2000 টাকা রাখতে হবে, না হলে কিন্তু ফাইন হবে। না রাখলে এবং বেশি দিন এইভাবে টাকা রেখে দিলে, টাকা না থাকলে একটা সময় ব্যাংক ওই অ্যাকাউন্টটাকে ডরমেন্ট অ্যাকাউন্টে পরিণত করবে এবং ওর টাকাটাকে সরকার নিয়ে নেবে। এ অভূতপূর্বভাবে সরকার জনগণের কাছ থেকে শোষণ করার নাম করে, অর্থাৎ কায়দা করে শোষণ করছে। আগেকার জমিদাররা, আগেকার সুদখোররা সরাসরি জোর করে লোকের কাছে টাকা আদায় করতো বা ফসল আদায় করতো। মোদী সরকারের আমলটা ঠিক উল্টো, অর্থাৎ তুমি গরিব মানুষ, তোমার কাছে অর্থ নেই, তুমি ব্যাংকে একটা বই করেছিলে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছিলে, সেই অ্যাকাউন্টে যদি তোমার টাকা না থাকে সেই টাকাটাও যাবে আর তুমি ওই অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে যাবে। একটা অভিনব পন্থা নিয়ে গোটা দেশের সঙ্গে এক কথাই বলা যেতে পারে জালিয়াতি করেছে বিজেপি সরকার। এতদিন কেউ কিছু বলছিল না, অর্থাৎ সবাই এখন নির্দ্বিধায় যা খুশি তাই নরেন্দ্র মোদী করে যাচ্ছিলেন। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের ফল সব কিছু বদলে দিল। মানে এবার বদলটা কিন্তু রাহুল গান্ধী যেমন চিৎকার করছে
সংসদের ভিতরে, অখিলেশ যাদব যেমন চিৎকার করছে সংসদের ভিতরে, তাতে হয়তো শাসক দল খানিকটা ঘাবড়ে যাচ্ছে, স্পিকারও খানিকটা পিছু হটে অনেক সিদ্ধান্ত পাল্টে দিচ্ছেন। কিন্তু তাতে কি মোদী সরকারের কিছু হবে? মোদী সরকার খুব স্পষ্ট ভাষায় বলে ভাবে, নরেন্দ্র মোদী যেভাবে বলছেন, যেমন ছিলাম তেমনই আছি, তার চলা ফেরায় কথাবার্তার মধ্যে সেই ঔদ্ধত্য প্রকাশিত হচ্ছে। আর সেই ঔদ্ধত্যতেই কুড়ুল মারলেন বলে, যেটা গুলি করলেন না, কুড়ুল মারলেন মোদী মন্ত্রিসভার সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি যেটা করেছেন, একটা জনগণের, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে তিনি চিঠি দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে লিখেছেন যে আপনি এই যে বিমায় যে 18% ট্যাক্স বসিয়েছেন, এই ট্যাক্সটা মকুব করুন। ডাইরেক্ট বলছেন এই ট্যাক্স মকুব করুন। এই ট্যাক্সকে পুনর্বিবেচনা করছে বলছেন না, উনি বলছেন এই ট্যাক্স মকুব করুন। কেন বলছেন? অর্থাৎ এতদিন বললেন না কেন, এখন বলছেন কেন? এতদিন ধরে বললেন না, উনি আবার বলছেন যে ব্যাংকে মিনিমাম টাকা না থাকলে কেন ফাইন হবে? ব্যাংকে তো আমার টাকা রয়েছে, জনগণের টাকা রয়েছে ব্যাংকে, তাহলে ফাইন কেন হবে? এই ফাইন কোথাও তুলে দেওয়া হোক। নীতিন গাডকারির এই চিঠি বাইরে আসার পর, যদিও তথাকথিত মূল স্রোতের গণমাধ্যমগুলি এ বিষয়ে খুব বেশি মাথাচাড়া দেয়নি, তবে এটা স্পষ্ট হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এর প্রভাব প্রচণ্ড পরিমাণে পড়েছে এবং যা হচ্ছে সেটা দিয়ে প্রশ্ন করার অবকাশ আছে। প্রথম প্রশ্নটা আপনাদের আমি বলি যে ব্যাংকে কম টাকা রাখলে ফাইন হচ্ছে, জরিমানা হচ্ছে, এটা আজকের কথা নয়, বেশ কয়েক বছর ধরে এই প্রবণতা, এই সিস্টেমটা চালু করেছেন নরেন্দ্র মোদী সরকার। দ্বিতীয় একটা কারণ আপনাদের বলি, দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হচ্ছে বিমাতে 18% ট্যাক্স নিচ্ছে, আজকের ঘটনা নয়, যেদিন থেকে জিএসটি লাগু হয়েছে সেই দিন থেকেই এই ট্যাক্সটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের মতো যারা সাধারণ মানুষ মেডিক্লেম করি, তাদেরকে শুধুমাত্র 18% জিএসটি দেওয়ার জন্য অনেকগুলো এক্সট্রা টাকা গুনতে হয়। এবারেও বাজেটে সেই জিএসটির কথাই রাখা হয়েছে, কিন্তু এবারে অন্যরকম। এবারে নীতিন গাডকারি চিঠি লিখে নির্মলা সীতারামনকে বলছেন মানুষের কষ্ট হচ্ছে, এটা প্রত্যাহার করো। তাহলে মানুষের কষ্ট কি আগে হচ্ছিল না? 2 বছর আগে হচ্ছিল না, বা 1 বছর আগে হচ্ছিল না? মানুষের উপরে যে 18% জিএসটি বসানো হয়েছে, এর প্রভাব তো দীর্ঘদিন ধরে মানুষের উপরে চলছে। আজকে হঠাৎ চিঠি কেন? প্রশ্ন এখানে। এই চিঠির রহস্যটা কি? এই রহস্যটা ভাঙারই আজকে দরকার হয়ে গেছে। মনে রাখবেন, নীতিন গাডকারি যখন নির্মলা সীতারামনকে চিঠি লিখছেন 28শে জুলাই, ঠিক তারপরেই কেরলে আরএসএসের অধিবেশন বসছে। আপনারা ভাবতে পারেন কি হতে চলেছে। এবার আমরা ব্যাখ্যা দিচ্ছি যে এতদিন ধরে আপত্তি করেননি কেন নীতিন গাডকারি। উত্তর একটাই, আরএসএসের থেকে অর্ডার আসেনি। আরএসএস অর্ডার দিয়েছেন, নীতিন গাডকারিকে বলেছেন আপনি এই বিমা সংস্থার বিমার উপরে 18% যে জিএসটি জারি করে রেখেছে মোদী সরকার, তার উপরে আপনি চিঠি লিখুন, আপত্তি জানান, সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। আরএসএস পেছনে আছে। আরেকটা খবর আপনাদের বলে দিই, আরএসএস কিন্তু আর মাত্র 13 মাসের জন্য নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাখবেন। 13 মাস, অর্থাৎ তার 75 পেরিয়ে গেলেই তাকে সরিয়ে দেওয়া হবে। এটা আরএসএস একটা ব্লুপ্রিন্ট তৈরি করেই রেখেছে।
কিন্তু তার আগেও সরিয়ে দিতে পারেন আরএসএস। শোনা যাচ্ছে বা মনে করা হচ্ছে যে আগামী নভেম্বর মাসের যে 3 রাজ্যের বিধানসভা ভোট আছে, সেই বিধানসভা ভোটে যদি 3টে রাজ্যই যদি হেরে যায় বিজেপি, তাহলে মনে রাখবেন নরেন্দ্র মোদীকে ছেঁটে ফেলে দিবে আরএসএস। আরএসএস সিদ্ধান্ত নিয়েই রেখেছে যে নরেন্দ্র মোদীকে দিয়ে আর যাই হোক আর ভোটে জেতা যাবে না। ভোটে জিততে হলে, সরকারি ক্ষমতায় থাকতে হলে এমন একটা লোককে বাছতে হবে যাকে সবাই মেনে নেবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলে দিতেই পারা যায় যে প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন আসবে। বিজেপি সরকার পড়বে কি পড়বে না সেটা অন্য কথা, সেটা সংখ্যার ব্যাপার। কিন্তু বিজেপি সরকার যদি নাও পড়ে, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব চলে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিভাবে যাবে, কেন যাবে, তার ব্যাখ্যা অবশ্যই আমরা দেব। কিন্তু তার আগে আমরা বলে দিই যে আমাদের এই ভিডিও যদি পছন্দ হয়, ভালো লাগে, তা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আরএসএস এবছর 2024-এর লোকসভা নির্বাচন থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব মেনটেন করছে, দূরত্ব রাখছে। সেই দূরত্বের পরিণতিতেই আজকে আরএসএস নীতিন গডকরিকে বাধ্য করেছে যে আপনি চিঠি লিখুন এই ইস্যুতে, যে ইস্যুটার সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে, সাধারণ জনতার সম্পৃক্ত রয়েছে, মধ্যবিত্ত সম্প্রদায় সম্পৃক্ত রয়েছে, নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায় সম্পৃক্ত রয়েছে, যারা মেডিক্লেম করে, যারা জীবন বীমা করে, তার সকলের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। নীতিন গডকরি তার চিঠিতে লিখেছেন যেটা একটা স্পর্শকাতর বিষয়, এই স্পর্শকাতর বিষয়ে আপনি সজাগ হন এবং সেটা আপনাকে সজাগ হন এবং দ্রুত এই জিএসটি তুলে নেন, কারণ সাধারণ নাগরিককে কষ্ট দেওয়ার অধিকার সরকারের নেই। তাহলে স্পষ্ট হয়ে গেল যে নীতিন গডকরি আরএসএসের নির্দেশে, কারণ মনে রাখতে হবে নীতিন গডকরি এমন একজন ব্যক্তি যিনি আরএসএসের নয়নের মণি, তো আরএসএসের নির্দেশেই তিনি এই বোমাটা ফাটিয়েছেন এবং মনে করা হচ্ছে আগামী দিনে নীতিন গডকরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছেন। যদি 3টে রাজ্যে বিধানসভা ভোটের পর মোদীকে না সরানো হয়, তাহলে মনে রাখবেন আগামী দিনে মোদীকে সরানো হবে এবং তার বিকল্প হিসাবে রাখা হয়েছে নীতিন গডকরিকে। নীতিন গডকরি প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় একজন নেতা, পুনের নেতা, নাগপুরের নেতা, যেখানে আরএসএসের সদর দপ্তর আছে। আরএসএসের পরিষ্কার সবুজ সংকেতেই নীতিন গডকরি এই চিঠি লিখেছেন এবং একই সঙ্গে এটাও বলে দিই যে আরএসএস না থাকলে বিজেপি শূন্য। তাহলে 2 মিলে গেল 4। তাহলে কি হলোটা এটাই যে আরএসএসের নির্দেশেই নীতিন গডকরি এই বোমাটা ফাটালেন। না হলে জিনিসপত্রের দাম থেকে শুরু করে সব কিছুই কিন্তু বৃদ্ধি ছিল। বিমা ক্ষেত্রে 18% জিএসটি আগেও ছিল এবং শিক্ষা ক্ষেত্রেও ছিল, সব ক্ষেত্রে জিএসটি ছিল। তখন কিন্তু প্রতিবাদটা আঁচটা ওঠেনি, এখন প্রতিবাদটা তুলেছেন নীতিন গডকরির মতো প্রবীণ রাজনীতিবিদ, যিনি একটা সময় বিজেপির সভাপতি ছিলেন, জাতীয় সভাপতি ছিলেন। তাই আপনাদের মনে রাখতে হবে যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে নরেন্দ্র মোদী সরকারের পতন হবে। যদি আমি এটা বলছি না কোনো দিনে যে বিজেপি সরকার থাকবে না, বিজেপি সরকার থাকলেও থাকতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন না। আপনাদের কি মনে হয়?